বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে চন্দ্র মুখার্জি কমলিনী মুখার্জির ডিভোর্স কেসের জন্য আদালতের কার্যক্রম আবারও শুরু হয়। সেখানে চন্দ্র মুখার্জির লয়ার অয়নদীপ বলে, ইয়োর অনার, আমি এমন একটি সেন্সিটিভ কেসের সাথে জড়িয়ে গেছি যে রাতে ঠিক করে ঘুমাতে পারি না। বারবার শুধু এপাশ ওপাশ করতে থাকি। বারবার একই কথা মনে পড়ে, আমরা কোন সমাজে বাস করছি যেখানে মানুষের শিক্ষা সংস্কৃতি সবকিছু তলানিতে ঠেকেছে। কথাটা শুনে কমলিনীর লয়ার উঠে দাঁড়ায়। কমলিনীর লয়ার বলে, অবজেকশন মাই লর্ড, আমার বিপক্ষেও বন্ধু যে ভাষণগুলো দিচ্ছেন, আমরা কেউই তার এই ভাষণ শুনতে এখানে আসিনি। আমরা আমাদের শিক্ষা সংস্কৃতি নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল, তাই ওনার কাছ থেকে নতুন করে আর কিচ্ছু শিখতে চাই না। আমরা এখানে এসেছি একটা নির্দিষ্ট কেসের তথ্য প্রমাণ জানতে। উনি যদি সেদিকটাই এগোন তো আমিও আমার তথ্য প্রমাণ আদালতে পেশ করে আদালতের কার্যক্রম শুরু করতে পারি আর এই কেসে এগিয়ে যেতে পারি। আমাদের সবারই সময় নির্দিষ্ট, আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য এই কোর্টরুমে আছি, তাই সেই সময়কে এইভাবে কারো ভাষণ শুনে আমরা নষ্ট করতে চাই না। অয়নদীপ বলে, মাই লর্ড, আমি তো সবেমাত্র কথা বলা শুরু করলাম। উনি যদি শুরুতেই বাধা হয়ে দাঁড়ান তো আমি আমার কথাগুলো কি করে বলবো? বিচারক অয়নদীপকে বলে, আপনি এত বেশি কথা না বলে যেটা মূল পয়েন্ট সে বিষয়ে কথা বলুন, সরাসরি কথা বলুন। অয়নদীপ বলে, মাই লর্ড, আমি একটু আবেগঘন হয়ে গিয়েছিলাম, তাই কথাগুলো বলেছি, দয়া করে মার্জনা করবেন। এরপরেই অয়নদীপ স্বতন্ত্রকে কাঠগড়ায় ডাকে। স্বতন্ত্র বোস কাঠগড়ায় দাঁড়ালেই অয়নদীপ তার কাজের ব্যাপারে তার কাছ থেকে জানতে চায়। তার কি কাজ, সে কি করে, তার কাজের সময়সূচি সবকিছু। স্বতন্ত্র বোস একে একে সব উত্তর দেয়, সেই সাথে জানায় তার কাজের নির্দিষ্ট কোনো সময় নেই, তাকে ল্যাবে থাকতে হয়, তার অনেক স্টুডেন্ট আছে, তাই যে কোনো মুহূর্তেই যে কোনো প্রয়োজনেই তাকে ল্যাবে ছুটতে হয়। এই কথাগুলো শোনার পরেই অয়নদীপ স্বতন্ত্রকে বলে, আচ্ছা কাল আপনি কোথায় ছিলেন? স্বতন্ত্র বলে, কাল আমি ছুটিতে ছিলাম। অয়নদীপ বলে, সেটা আমরা জানি, কারণ কাল আপনার ইনস্টিটিউটে গিয়ে আপনাকে পাওয়া যায়নি। এরপরেই অয়নদীপ স্বতন্ত্রের কাছে জানতে চায়, কাল আপনি ঠিক কি করেছেন? স্বতন্ত্র বলে, হ্যাঁ, আমার কাজের নির্দিষ্ট সময় নেই, মাঝে মাঝে আমাকে পাওয়া নাও যেতে পারে, এটা নিয়ে এত কথা কেন? অয়নদীপ বলে, ইয়োর অনার, এইটা নোট করুন। উনি বললেন ওনাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ইনস্টিটিউটে যেতে হয়, আবার এখন বলছেন ওনাকে নাকি অনেক সময় পাওয়া যায় না, তাই ওনার কোন কথাটা সত্যি কোন কথাটা মিথ্যা আমি তো কিছুই বুঝতে পারছি না। স্বতন্ত্র বিচারককে বলে, আমার প্রফেশন, আমার কাজ, আমি কবে ছুটিতে থাকি কবে ছুটিতে থাকবো না, এই সব কিছু তো এই কেসের সাথে যুক্ত নয়, তবে কেন আমার পেশাকে নিয়ে এত প্রশ্ন করা হচ্ছে? মাই লর্ড, যেহেতু আমার প্রফেশন এই কেসের সাথে যুক্ত নয়, তাই আমি ওনার কোনো প্রশ্নের উত্তর দিতেও বাধ্য নই। বিচারক তখন অয়নদীপকে বলে, ওনার কাজের ব্যাপারে কথা না বলে আসল বিষয়ে কথা বলুন। এরপরেই অয়নদীপ জানায়, মাই লর্ড, স্বতন্ত্র বোস ছুটিতে ছিলেন। হ্যাঁ, এটা ঠিক, উনি ছুটিতে ছিলেন, কিন্তু উনি কোথায় ছিলেন? উনি কাল আমার মক্কেলের স্ত্রীকে নিয়ে প্রমোদ বিহারে গিয়েছিলেন, আর এর সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে আছে। স্বতন্ত্র বলে, দেখুন, আমি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমি আমার ছুটি কিভাবে কোথায় কাটাবো সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয়, এ বিষয়ে আপনি কোনো কথা বলতে পারেন না। অয়নদীপ বলে, 100 বার পারি। যখন আপনি আমার মক্কেলের স্ত্রীকে নিয়ে প্রমোদ বিহারে গেছেন তখনই এ বিষয়ে আমি কথা বলার অধিকার রাখি, কারণ আমার মক্কেল আর তার স্ত্রীর কেস কোর্টে চলছে। এ অবস্থায় আপনি তাকে নিয়ে যে ঘুরতে গেলেন, প্রমোদ বিহারে গেলেন, এতে তোমার মক্কেল মানসিকভাবে ভীষণ অস্বস্তিতে ছিলেন, সে মানসিকভাবে ডিপ্রেশনে যাচ্ছিলেন, তো আমি তোমার মক্কেলের কথা বলবোই। কমলিনীর লয়ার অবজেকশন জানালে বিচারক বলেন, আপনি সব প্রশ্নে এমন অবজেকশন জানাবেন না, আর হ্যাঁ, আপনি এত বেশি ঘুরিয়ে ফিরে কথা না বলে সোজাসাপটা কথা বলুন। অয়নদীপ স্বতন্ত্রকে বলে, আচ্ছা একটা কথা বলুন তো, কমলিনী দেবীর বাড়িতে এত লোক থাকতে আপনার সাথে উনি কেন ব্যক্তিগত কাজে গেল, প্রমোদ বিহারে গেল? তখনই স্বতন্ত্র বলে, আপনি আপনার ভাষা সংযত করুন। কমলিনী উঠে দাঁড়ায়। কমলিনী বলে, মাই লর্ড, আমি কিছু কথা বলতে চাই। বিচারক কমলিনীকে কাঠগড়ায় দাঁড়াতে বলে। কমলিনী কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, আমি কমলিনী মুখার্জি, আমার বয়স 55 বছর। একজন 55 বছরের মহিলা সে কোথায় ব্যক্তিগত কাজে যাবে, কার সাথে যাবে, সেটা তো তার নিজের একান্ত বিষয়। এ বিষয় নিয়ে অন্য কেউ তো কোনো কিছু জাজ করতে পারে না।
হ্যাঁ, আমি আমার ব্যক্তিগত কাজেই গিয়েছিলাম। এখন হয়তো অনেকেই বলবেন, তবে স্বতন্ত্র বোসের সাথে কেন গিয়েছিলাম? আমি স্বতন্ত্র বোসের সাথে এই কারণে গিয়েছিলাম যে উনি আমার পরম বন্ধু। এই 20 বছর যখন চন্দ্র মুখার্জি তার কোনো দায়িত্ব পালন করেনি, স্বতন্ত্র বোস বন্ধু হয়ে আমাদের পাশে থেকেছে। এই 20 বছরে আমরা ফ্যামিলিভাবে হোক বা একান্ত ব্যক্তিগত কাজে হোক, যখন বাহিরে গেছি তখনই এই স্বতন্ত্র বোস সঙ্গী হিসেবে আমাদের পাশে থেকেছেন, আমাদের সব রকমের সাহায্য সহযোগিতা করেছেন। তাই কালও আমি আমার ব্যক্তিগত কাজের সঙ্গী হিসেবে স্বতন্ত্র বোসকেই নির্বাচিত করেছি, আর এর মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। হ্যাঁ, এখন হয়তো প্রশ্ন আসবে, আমার পরিবারের তো আর অনেকেই ছিল, তাদের কেন নেইনি? আমার পরিবারে আমার যে 2 ছেলে মেয়ে ছিল, আমার ননদ ছিল, তাদের সবার প্রত্যেকের আলাদা আলাদা কাজ ছিল, তাই তারা যেতে পারেনি। হ্যাঁ, এখানে হয়তো আরেকটা প্রশ্ন আসবে, আমার বড় সন্তান আছে, তার স্ত্রী আছে বর্ষা, আমি কেন তাকে সাথে নেইনি? মাই লর্ড, ওদের সাথে আমার মানসিক অমিল অনেক দিন ধরেই চলছে। এ বিষয়ে আমি একটাই কথা বলতে চাই, আমি মানসিকভাবে ওদের কাছ থেকে অনেক দিন আগেই দূরে সরে এসেছি। ওদের সাথে আমার মেন্টালি মিল হয় না, আর এই জন্যই আমি ওদেরকে আমার সাথে যাওয়ার কথা বলিনি, বা ওরা যেতে চাইলেও আমি ওদেরকে সাথে নিতাম না। আর রইল বাকি চন্দ্র মুখার্জির কথা, যিনি আমার স্বামী। আমার বিপক্ষীয় লয়ার বললেন আমি কেন আমার স্বামীকে সাথে নিয়ে যাইনি। মাই লর্ড, এ বিষয়ে আমি একটাই কথা বলবো, যেই স্বামীর সাথে কোর্টে আমার ডিভোর্সের কেস লড়ছে, আমি নিশ্চয়ই তার সাথে কোনো ব্যক্তিগত কাজে যাব না, বা আমার ব্যক্তিগত কাজের বিষয়ে আমি তাকে জানাবোও না। এটাই তো স্বাভাবিক বিষয়। হ্যাঁ, এখন হয়তো প্রশ্ন উঠতে পারে আমরা কেন সেখানে রাতে থাকলাম, যদিও এখনো সেই প্রশ্ন আমার বিপক্ষীয় লয়ার বলেননি, তবে হ্যাঁ, উনি হয়তো এটাই বলবেন, তাই আমি আগে উত্তরটা দিয়ে দিচ্ছি। আমাদের ওইখানে রাতে থাকার কোনো প্ল্যান ছিল না। আমরা গিয়েছিলাম আরশিনগরে। সেখানে একটি নদীর ওপর ব্রিজ আছে, ঝড় বৃষ্টিতেই সেই ব্রিজ বন্ধ হয়ে গিয়েছিল। ফিরে আসার কোনো পথ ছিল না বলেই আমরা আরশিনগরের একটি রিসর্টে থাকি। আপনি যদি আরশিনগর থানায় খোঁজ নেন তো জানতে পারবেন সত্যিই ব্রিজ বন্ধ হয়ে গিয়েছিল, আর সেজন্যই আমরা বাধ্য হয়ে ওই রিসর্টে ছিলাম। যদিও আমরা আলাদা আলাদা রুমে ছিলাম, কিন্তু আমরা যদি এক রুমেও থাকতাম তবুও আপনাদের কারোরও কিছু বলার থাকতো না, যদি না কোর্টেই কেস চলতো। কমলিনী মুখার্জি তার পক্ষে অনেক কথা বলে, যেটা প্রত্যেকের মন ছুঁয়ে যায়, সবাই হাততালি দেয়। বিচারক সবাইকে শান্ত হতে বলে। এরপরেই কমলিনীকে তার নিজের জায়গায় গিয়ে বসতে বলে। বিচারক অয়নদীপকে বলে স্বতন্ত্র বোসের কাছ থেকে অন্য কিছু জানার থাকলে সেগুলো বলুন। অয়নদীপ বলে মাই লর্ড, আমি তো এ বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। এরপরে একটি রিসিপ্ট বের করে অয়নদীপ, তারপরে বলে এই রিসিপ্ট দেখলেই বুঝতে পারবেন ওনারা যে এক রাত্রি ছিলেন, ওনারা ঠিক কি কি অর্ডার দিয়েছিলেন, কি কি খেয়েছিলেন, আর কেমন খরচ করেছেন। এই বলে অয়নদীপ বিচারকের হাতে তাদের রিসর্টের বিল দেয়। তখনই অবজেকশন বলে কমলিনীর লয়ার উঠে দাঁড়ায়। কমলিনীর লয়ার বলে অবজেকশন মাই লর্ড, আমার মক্কেল তিনি একজন সাধারণ নাগরিক, তিনি কোথায় যাবেন, কত টাকার খরচ করবেন, কি খাবেন, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার বিপক্ষীয় বন্ধু নির্দিষ্ট অ্যামাউন্ট ধরে দিতে পারেন না, উনি বলে দিতে পারেন না আমার মক্কেল ঠিক কত টাকা খরচ করবেন আর কত টাকার খাবার খাবেন। কমলিনীর লয়ার যথেষ্ট দৃঢ়তার সাথেই কথাগুলো বলে। বিচারক অয়নদীপকে বলে আপনি কি স্বতন্ত্র বোসকে আর কোনো প্রশ্ন করতে চান? অয়নদীপ বলে না মাই লর্ড। বিচারক স্বতন্ত্র বোসকে তার জায়গায় বসতে বলে, আর সেই সাথে কমলিনীর লয়ারকে বলে আপনি কি কাউকে প্রশ্ন করতে চান? কমলিনীর লয়ার বলে আমি কুর্চি মুখার্জিকে কাঠগড়ায় আসতে অনুরোধ করব। এরপরে কুর্চি মুখার্জিকে কাঠগড়ায় আসতে বলা হয়। তখনই সেখানে মিডিল বলে দেখো দেখো পিসি দেখো, উনি নাকি তোমার স্বামী, যার নিজের জীবনে এতটা ঝামেলা যুক্ত, সে কিনা এসেছে অন্যের খুঁত ধরতে। তখনই কুর্চি মিডিলকে বলে আমাকে তো কাঠগড়ায় ডেকেছে, দেখো এইবার আমি এই মানুষটার কিভাবে মুখোশ টেনে খুলি, সবার সামনে সব সত্যি বলে দেব। এদিকে কুর্চিকে কাঠগড়ায় ডাকতেই অয়নদীপের চোখ মুখ পুরো ঝাপসা হয়ে আসছে। এইবার ভরা আদালতে তারই মুখোশ খোলার পালা। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।